So I hope I'm audible and visible clearly as well. Okay. So let's get started. So hello everyone, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তুমি যে এক্সাম গুলোই দাও না কেন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, স্টেনো বা স্টেনো তো ম্যাথ আসে না, যাই হোক রিজনিং পড়াবো তখন আসবে। ডাব্লিউবিসিএস হোক, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যা খুশি হোক, পিএসসি আন্ডারে যে কোনো এক্সাম, ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে, সিবিটি 2 অব্দি ক্লিয়ার হচ্ছে, ব্যাংকিং ক্লিয়ার হবে, আইসিআর, এগ্রিকালচার এক্সাম, সিডিএস, এনডি এবং অন্যান্য যা সমস্ত এক্সাম আছে সবের জন্য বেনিফিশিয়াল হবে। তো আমরা পড়ছিলাম যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এর পার্ট নাম্বার আজকে 13। আমরা প্রায় পড়তে পড়তে 12টা পার্ট অলরেডি পড়ে ফেলেছি। আজকে পার্ট নাম্বার 13 আমরা পড়বো এবং এরপরে আরেকটা পার্ট আসবে যার মাধ্যমে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার শেষ করব। আচ্ছা, এইখানে যে জিনিসটা রয়েছে সেটা ভেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এটা সাব টপিক। বিষয়টা হলো এটা ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি একটা রিজনিং এর টপিক, ঠিক আছে, কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়ে অঙ্ক দেয়। সেই জন্য আমি প্রথমেই বলেছি আমি এমন ভাবে পড়াবো যেন আমার কাছে তুমি পড়ছো এটা দিস উইল বি দা ওয়ান স্টপ সলিউশন ফর অল কম্পিটিটিভ এক্সামস ম্যাথমেটিক্স, রাইট? সেই জন্য আমি এমন ভাবে পড়াচ্ছি প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করব যাতে কিচ্ছু বাদ না যায় এবং অনেক সিস্টেমেটিক্যাল ওয়েতে এগুলো আমি অ্যারেঞ্জ করছি, ঠিক আছে। তো একটা ওভারভিউ দিয়ে দিই। তুমি যদি আমার চ্যানেলে যাও দা কনসেপ্ট বাই শুভম, তুমি এখানে প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানানো আছে এরকম, ঠিক আছে। এরকম চ্যাপ্টার ওয়াইজ তুমি প্লেলিস্ট পেয়ে যাবে। তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট প্লেলিস্ট করা আছে, সেটা হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এবার তুমি যদি এখানে যাও দেখবে এখানে মোর দেন 64 ভিডিওস পাবে এখন বর্তমানে। তো তুমি প্রথম ভিডিও সিম্পলিফিকেশন থেকে শুরু করতে পারো বা তোমার যে চ্যাপ্টার দরকার সেখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে দেখতে পারো। আদারওয়াইজ তুমি এখান থেকে যে সিকোয়েন্সিয়াল ম্যানারে করানো আছে তুমি যদি এটা করো, এর বাইরে তোমার আর কিচ্ছু করার প্রয়োজন হবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি, ঠিক আছে। এখানে তুমি প্লেলিস্ট গুলো এরকম চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যেতে পারো। দেখো পার্সেন্টেজের এখানে প্রায় 12টা ভিডিও রয়েছে। তারপর এখানে তোমার পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। এখানে দেখো রেশিও, প্রপোর্শন, এখানে 6টা ভিডিও পড়ানো হয়েছে। এই করে তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের 5টা পাবে, পাইথন সিস্টেমে একটা পাবে, এটা এখান থেকে করতে পারো। তারপর এখানে তুমি মিক্সার অ্যালিগেশনে 4টে পাবে। তারপর এখান থেকে এভারেজের 3টে পাবে এখান থেকে। তারপর তুমি যদি দেখো লসাগু গসাগুর 3টে ভিডিও আছে, পার্টনারশিপের 3টে ভিডিও আছে, টাইম স্পিড ডিস্টেন্সের এখানে 8টা ভিডিও পড়িয়ে রেখেছি, আর বোট অ্যান্ড স্ট্রিমের একটা ভিডিও পড়ানো আছে, ঠিক আছে। তারপর এখানে তুমি ভি বোধমাস পড়ানো আছে, সিম্পলিফিকেশন পড়ানো আছে, আর তুমি এখানে দেখবে নাম্বার সিস্টেম পড়ানো আছে 15টা ভিডিও। তো যা পড়াচ্ছি দিস ইজ কাইন্ড অফ দ্য বেস্ট কন্টেন্ট ইউ উইল গেট ফ্রি, ঠিক আছে। বেস্ট কন্টেন্ট যেটা তুমি ফ্রিতে পাচ্ছ, ইউটিউবে পাচ্ছ, ঠিক আছে, ফ্রিতে ইউটিউবে পাচ্ছ। এই কোয়ালিটির লেকচার তুমি কোথাও পাবে না, দ্যাট ইজ মাই গ্যারান্টি। তুমি যদি এটা করে নাও তোমার সিজিএল মেইনস অব্দি ক্লিয়ার হবে। তুমি যদি ডাব্লিউবিসিএস দাও, ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস মেইনস অব্দি ক্লিয়ার হবে। তুমি যদি রেলওয়ে দাও, রেলওয়ে মেইনস অব্দি ক্লিয়ার হবে, সিবিটি 2 অব্দি ক্লিয়ার হবে। তো এর বাইরে তোমাকে কিছু ভাবতেই হচ্ছে না। আর স্টেট লেভেলে যে কোনো এক্সাম ওগুলো তো হাওয়ায় উড়ে যাবে জাস্ট চুটকিতে, ঠিক আছে। তো চলো শুরু করি। আজকে যে টপিকটা আমরা পড়ছি তার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো কোন একটা পার্টিকুলার স্টেটমেন্ট এটাকে যদি ডায়াগ্রাম ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয় সেটাকেই বলছি আমরা ভেন ডায়াগ্রাম। ধরো এটা বেসিক্যালি একটা রিজনিং এর পার্ট, এটা একটা রিজনিং এর অংশ, কিন্তু এ থেকে পার্সেন্টেজ বেসড কোশ্চেন আস্ক করা হয়, সেই জন্য এটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারেও পড়ে থাকবো, ঠিক আছে। এবার মেন বিষয়টা কি, দেখো তোমাকে কোশ্চেন দেবে কেমন। ধরো আমি 3টে সাবজেক্ট নিলাম বা 2টো সাবজেক্ট নিলাম, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে। বললাম 40% স্টুডেন্ট পাস করেছে ইংলিশে এবং 60% স্টুডেন্ট, বা ধরো এখানে 50% স্টুডেন্ট পাস করেছে ম্যাথমেটিক্সে। এটা কি? এটা পাশের হার বা পাশের শতাংশ। ইংলিশে পাস করেছে 40% এবং ম্যাথে পাস করেছে 50% স্টুডেন্ট। এইবার এটাই যদি তুমি ডায়াগ্রাম ফরম্যাটে লেখো কি দাঁড়াবে? আচ্ছা এখানে আরেকটা বলে নেই, ম্যাথ ইংলিশ বোথ এখানে পাস করেছে ধরো তোমার 20%, কথার কথা, ঠিক আছে।
তাহলে এই গোটা জিনিসটা, গোটা সিস্টেমেটিক, মানে গোটা এই ইনফরমেশনটা তুমি যদি ডায়াগ্রামের থ্রুতে রিপ্রেজেন্ট করো কেমন দাঁড়াচ্ছে? ধরো একটা গোল্লা বানালাম, এটা আমি বানালাম হচ্ছে ইংলিশের ঘর। ইংলিশে পাস করেছে কত? 40% স্টুডেন্ট, তাই না? বোথে পাস করেছে, তাই একটা ঘর এখানে ওভারল্যাপিং এমন একটা ঘর হবে যেখানে বোথ স্টুডেন্টরা পাস করেছে, তাই না? আমি এখানে মার্ক করে দিচ্ছি গ্রিন কালার দিয়ে, যাতে তুমি গ্রিনটা বুঝতে পারো যে এই গ্রিন কালারটা বোথের জন্য এসে। এই কত বোথ পাস করেছে দেখো, 20%। 20% বোথ পাস করেছে, তাই না? তার মানে এখানে কত হবে? 20 হবে। আবার দেখো, তুমি যদি ভালো মতো খেয়াল করো, এটা আমার ম্যাথের ঘর বানিয়েছি, এখানে কত পার্সেন্ট পাস করেছে? 50% স্টুডেন্ট। তোমাকে এখানে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট বুঝতে হবে সেটা হচ্ছে, তুমি যদি এখানে খেয়াল করো, ইংলিশে টোটাল পাস করেছে 40%। তার মধ্যে এই যে এই এমন ঘরটা, এই ঘরটাতে রয়েছে, এই যে ঘরটা, এইটুকু ঘর, আমি অন্য কালার নিচ্ছি, এই যে এইটুকু ঘর রয়েছে, দাঁড়াও 1 মিনিট, একটা এমন কালার নেই যেটা একটু ভিজিবল হবে। দেখো, এই যে যে ঘরটা রয়েছে, এই ঘরটা, এই ঘরটা তো এই গোটা ঘরের অংশ, এটা গোটা ঘর, তার মধ্যেকার একটা অংশ না এই ঘরটা, তাই তো? তাহলে পারে এইটুকু যদি তোমার 20 হয়, এইটুকু যদি 20 হয়, গোটাটা 40 হলে এইটুকু 20 হবে, তাই না? এবার এটা কি, তোমাকে যদি বলে অনলি পাস ইন ইংলিশ, শুধু ইংলিশে পাস করেছে কারা? দেখো, এই 20% তো ইংলিশেও পাস করেছে, ম্যাথেও পাস করেছে। তুমি শুধু ইংলিশ যদি বের করতে যাও, টোটাল থেকে এই বোথে পাসটা বাদ দাও, এটা কি হচ্ছে? শুধু ইংলিশ, তাই না? তাহলে এটা কি করবে? টোটাল ইংলিশে পাস 40% মাইনাস বোথে পাস 20%, এটা করলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 20%। অলরাইট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি আর একটা জিনিসে। এখানে ধরো, এটা ম্যাথের ঘর, গোটাটা ম্যাথের ঘর, এই গোটাটা ম্যাথের ঘর, তাই কি না? এইবার ম্যাথের ঘরের মধ্যে এই ঘরটুকুও তো রয়েছে, এই ঘরটুকুও তো রয়েছে, এই যে এই ঘরটুকুও তো রয়েছে, এই ঘরটুকু ম্যাথও পাস করেছে, ইংলিশও পাস করেছে। এবার গোটা ম্যাথ যদি 50% পাস করে, আর এই পোর্শনটাকে যদি কেটে বাদ দেওয়া যায় 20%, তাহলে এখানে কত থাকে? 30% থাকে না? তার মানে এটাকে আমি কি বলতে পারি? শুধু ম্যাথে পাস করেছে। তাহলে ফার্স্ট, আচ্ছা এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল, আমি এটা কারেকশন করে দিচ্ছি। দাঁড়াও, মিনিং অন্যরকম হয়ে যায় অনলি পজিশন চেঞ্জ হলে। তো ফার্স্ট ইন ইংলিশ অনলি, ঠিক আছে? আর এটাকে আমরা বলতে পারি ফার্স্ট ইন ম্যাথ অনলি। ম্যাথ অনলি করলে ম্যাথে টোটাল পাস করেছে কত? 50, বোথে পাস করেছে কত? 20, এত পার্সেন্ট ইকুয়ালস টু 30%। এবার তোমাকে দিয়ে দিল, ধরো 200 জন স্টুডেন্ট, এরা অনলি ইংলিশে পাস করেছে, অনলি ইংলিশে পাস করেছে 200 জন স্টুডেন্ট। তাহলে ফাইন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। এইভাবে যে কোনো কোশ্চেন বানাতে পারে, ঠিক আছে? ফাইন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে কি হবে দেখো, এখানে 20% অনলি ইংলিশে পাস করেছে, তো 20% এর ভ্যালু যদি এখানে 200 হয়, টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? 100%, এখানে করলে হবে 10, তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা বেরিয়ে গেল কিন্তু 1000। এটাই হবে তোমার অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? এবার দেখো, নেক্সট যে জিনিসটা আমি বোঝাতে চলেছি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। ধরো আমি ধরে নিলাম ম্যাথে পাস করেছে, কথার কথা, 70% স্টুডেন্ট, ইংলিশে পাস করেছে, 60% স্টুডেন্ট, বোথ বোথে পাস করেছে, বোথ ইংলিশ অ্যান্ড মানে ইংলিশ এবং ম্যাথমেটিক্স দুটোতেই পাস করেছে 50% স্টুডেন্টস। তাহলে এটার চারটা কি হতে পারে? এটা কিন্তু পাশের পেয়েছি, হ্যাঁ পাস, এগুলো সবগুলোই পাস। এবার দেখো, এখানে যদি আমি একটা ঘর বানাই, ধরো এটা আমি ধরলাম ম্যাথের ঘর, কত পার্সেন্ট? 70%। এটা আমি ধরলাম ইংলিশের ঘর, এটা কত পার্সেন্ট? 60%। এই পোর্শনটা বোথ, এই যে বলেছে না বোথ,
বোথ কত 50%। তাহলে এই ঘরটা যদি 50% হয়, তাহলে এবার আমি লিখছি কথাগুলো, ভালো মতো শুনবে। ফার্স্ট only in ম্যাথ। দেখো এই পোর্শনটা তো ওভারল্যাপিং, তাই কিনা? এই পোর্শনটা বোথের ঘরে রয়েছে, বোথের মধ্যে তো এই ম্যাথের এই অংশটুকুও পড়ে, তাই কিনা? তাহলে বাদ বাকি অংশ, এই টোটাল অংশ মানে কত 70%। সেই 70% থেকে তোমার এই বোথের অংশ যদি বাদ দিয়ে দাও, বাদ বাকি এইটুকুর ভ্যালু পেয়ে যাচ্ছ না, এই যে এইটুকুর ভ্যালু, সেটাই তো অনলি ইন ম্যাথ। সেটার ভ্যালু কত? এখানে বোথ কত 50%, তাই না? তাহলে অনলি ইন ম্যাথ কত 20%। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, আরে ঠিক আছে, এবার অনলি ইন ম্যাথ কত 20%। যদি বলি ফার্স্ট অনলি ইন ইংলিশ, সেটা কি দাঁড়াবে দেখো, ইংলিশের মধ্যে তো এই অংশটুকুও রয়েছে, এই 50%ও রয়েছে, বাদ বাকি এইটা, এই গোটাটা কত 30% হবে। তাহলে তবেই তো এই গোটাটা মিলে নিয়ে 60% হচ্ছে, তাই না? এইটুকু, সরি আমি কি বলছি এখানে, এটা 10% হবে নিশ্চয়ই। এটুকু 50% এবং এই বাকিটা 10%, গোটাটা মিলে তবেই তো 60% হবে। অলরাইট, এটাই ব্যাপার এখানে। তাহলে এখানে কত হচ্ছে 10% অনলি, কিভাবে? টোটাল ইংলিশে 60% মাইনাস বোথে 50%, তাই কি না? তাহলে এখানে কত হচ্ছে অনলি ম্যাথে, অনলি ম্যাথে দাঁড়াচ্ছে 20%, অনলি ম্যাথে দাঁড়াচ্ছে 20%, আর অনলি ইংলিশে দাঁড়াচ্ছে 10%। মানে এটুকু তো আমি আগেরটাতেও পড়িয়ে গেলাম, এরপর থেকে জিনিসটা শুরু হবে আসল। ঠিক আছে, দেখো একটা জিনিস, এরপর যদি তোমাকে কোশ্চেন বলে, এরপর যদি তোমাকে কোশ্চেন বলে ফার্স্ট ফার্স্ট ইন অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, তার মানে কি বলেছে? ফার্স্ট ইন অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট মানে কোনো না কোনো বিষয়ে, একটা বিষয় হলো কোনো না কোনো বিষয়ে পাস করেছে, সেটা কি বেরোবে? দেখো এরা ম্যাথে পাস করেছে, শুধু ম্যাথে, এরা শুধু ইংলিশে, এরা দুটোতেই। তুমি যদি তিনটেই যোগ করে দাও, তাহলে এরা ম্যাথে পাস করেছে মানে কোনোটাতে ফেল করেনি, এ ইংলিশে পাস করেছে, এও মানে মানে কোনোটাতে ফেল করেনি, মানে এরা 20% যারা, এরা শুধু ম্যাথে পাস করেছে, মানে এরা তো ফেল করেনি, তাহলে মানে দুটো সাবজেক্টে ফেল করেনি। মানে এখানে বলার চেষ্টা হচ্ছে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে, এই ম্যাথে পাস করেছে মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে। এইবার এখানে 10% ইংলিশে পাস করেছে মানে কি এও অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে। এখানে 20, এই যে 50%টা রয়েছে, এই 50%টা কি? এই 50%টা হলো সেই জিনিস যেটা ম্যাথেও পাস করেছে এবং ইংলিশেও পাস করেছে, অ্যাটলিস্ট একটা বিষয়, মানে অ্যাটলিস্ট মানে কি মিনিমাম একটা বিষয় পাস করেছে, ঊর্ধ্বে দুটো তিনটে চারটে যা খুশি পাস করতে পারে, অ্যাটলিস্ট বলেছে মানে একটা বিষয় পাশে গিয়ে করতেই হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট কত, ম্যাথে, অনলি ম্যাথে 20, বোথে 50, আর এখানে শুধু ইংলিশে 10, করলে কত হচ্ছে তাহলে 80%। এইবার এটার সাথে কানেক্ট করবো আর একটা জিনিস, ভালো মতো শুনবে, খুবই নিখুঁত ভাবে শুনবে, ভালো মতো ভাবো। তোমার ক্লাসে কোনো না কোনো বিষয়ে পাস করেছে 80% স্টুডেন্ট, তাহলে কোনো বিষয়েই পাস করেনি এমন কত পার্সেন্ট স্টুডেন্ট? তার মানে আমি যদি এখানে একটা ছক বানাই, দেখবে একটু, আমি এটাকে একটা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, এই গোটাটা একটা ছক। ধরো এটা তোমার ক্লাস, 20% ম্যাথে পাস করেছে শুধু, 10% শুধু ইংলিশে পাস করেছে, 50% বোথে পাস করেছে, এমন কিছু স্টুডেন্ট আছে। তার মানে মানে কোনো না কোনো বিষয়ে পাস করেছে 80%, কোনো বিষয়েই পাস করতে পারেনি কত পার্সেন্ট? তাহলে 20% হবে না? এই 20টাকে আমি এখানে ডিনোট করছি। তার মানে এখানে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ফেইলড ইন মানে পাসড ইন neither of the subjects বা এটাকে বলা যায় failed in both,
পাস্ট ইন নাইদার অফ দ্য সাবজেক্ট, মানে কোনো বিষয়ে পাস করতে পারেনি, বা ফেইলড ইন বোথ, দুটো বিষয়ে ফেল করেছে, একই ব্যাপার। আবার বলছি 80% স্টুডেন্ট এমন যারা কোনো না কোনো বিষয়ে পাস করেছে, কোনো না কোনো বিষয়, একটা না একটা বিষয় পাস করেইছে। আর এই টোটাল আমার 100%, এই 100 থেকে যদি আমি 80% বাদ দেই, তাহলে এই 20% যে স্টুডেন্টরা, এরা ফেইলড ইন বোথ, কোনো বিষয়তেই পাস করতে পারেনি। ইজ ইট ক্লিয়ার? এইবার আমি এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাকে আমি একটু নেওয়ার চেষ্টা করব, নেক্সট পেজে নিয়ে যাব এখান থেকে। ব্যাস, কি বলছি এবার শোনো। ওই ডায়াগ্রামটা আমি তুলে নিলাম, কেন বললাম, এখানে যে জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটা পাস, এখানে আমরা শুধু পাস নিয়ে ডিল করেছি। তুমি এই ডায়াগ্রামটা থেকে, এটা পাশের ডায়াগ্রাম, এটা পাশের ডায়াগ্রাম তো, এটা পাশের ডায়াগ্রাম। এবার যদি আমি ফেলের ডায়াগ্রাম বানাই, কেমন দাঁড়াচ্ছে দেখো। এটা ধরে নাও তোমার স্কুলে টোটাল স্টুডেন্টের সংখ্যা, এই ডায়াগ্রামটা আমি, আচ্ছা এখানে আমি এটাকে এর মধ্যে ইনক্লুড করে দিই, এটা ফেলের ডায়াগ্রামটা, আর পাশে এই ডায়াগ্রাম রেখেছি আমি যেন কানেক্ট করতে পারি সেই জন্য, ঠিক আছে? এটা সেই ফেলের ডায়াগ্রামটা, ঠিক আছে? এবার আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, একটু মন দিয়ে শুনবে, আমি অঙ্কও করাবো তারপর, মানে এই রেলে তারা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার শুনুন, মানে যেটা বলছিলাম, ধরো এখানে আমার এলো অ্যাটলিস্ট ফেল, মানে অ্যাটলিস্ট কোনো না কোনো বিষয় পাস করেছে 80 জন, তাহলে ফেল করবে কত? 20%। এরা উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে দেখো এখানে আমার ম্যাথও রয়েছে, এটাকে আমি মুছেই দিই বরং, একটু ভালো মতো আগে করে নিই, তারপর ওটা লিখবো আমি। এটা ম্যাথ, এটা ধরো ইংলিশ, এখানে লিখে দিলাম এটা ফেল, এখানে একটু মার্ক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এবার আমি কি বলছি, 20% এমন স্টুডেন্ট, মানে এই ইনফরমেশন কিন্তু এটাই, ইনফরমেশন এটা দিয়ে আমরা অঙ্ক করছি। ফেল ইন বোথ মানে 20%, 20% যদি বোথে ফেল করে, 20% বোথে ফেল করেছে। এবার দেখো ভালো মতো শুনবে, ম্যাথে পাস করেছে কত? ম্যাথে পাস করেছে কত? টোটাল পাস করেছে কত? 70%। তাহলে ফেল করবে কত? ম্যাথের কথাই বলছি কিন্তু, 100 মাইনাস 70, তার মানে 30%। ম্যাথে, এই ম্যাথে ফেল করার হার কত হবে তাহলে? 30%। আমি কিন্তু ওই গিভেন ইনফরমেশন, মানে পাশের ইনফরমেশন দিয়ে ফেলে এসেছি, এবার নতুন কিছু ইনফরমেশন অ্যাড করিনি, সেই জন্য কিন্তু পাশে আমি ডায়াগ্রামটা রেখেছি, এই ডায়াগ্রামটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, কানেক্ট করতে পারো। দেখো ইংলিশে পাস করেছে কতজন? ইংলিশে পাস করেছে কতজন? ইংলিশে পাস করেছে তোমার 60%। তাহলে ফেল করবে কতজন? 100 মাইনাস 60% ইকুয়ালস টু 40%। তার মানে এই ইংলিশে এখানে ফেল করেছে কত? 40%। এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই, থাকা উচিত না, কারণ পড়াচ্ছি এভাবে। তোমরা আমার তারিফ করবে না, তা কি হয়েছে? আই ক্যান প্রেজ মাইসেলফ। দেখো এবার ভালো মতো শুনবে, এই অংশটা, এই অংশটুকু এই বৃত্ততেও রয়েছে, এই বৃত্ততেও রয়েছে, তার মানে এই গোটা অংশের একটা পার্ট হচ্ছে এই অংশটুকু। তাহলে বোথ বিষয়ে যদি ফেল করা স্টুডেন্টের সংখ্যা 20 হয়, আর শুধু মানে ম্যাথে ফেল করা স্টুডেন্ট যদি 30 হয়, সরি টোটাল ম্যাথে ফেল করা স্টুডেন্ট যদি 30 হয়, তাহলে একটা কথা ভেবে দেখো, এখানে টোটালটা কত? টোটালটা তোমার 30, এই পোর্শনটুকু 20, তার মানে এই অনলি ম্যাথে ফেল করেছে কত? 10%। দেখবে মজার বিষয় কি, দেখতে চাও? একটু সবর করো, এই যে 10%, এটাই কিন্তু এখানে ইংলিশে পাস করেছিল শুধু সেটার সংখ্যা। বললাম সিমিলারলি তুমি আরেকটা জিনিস দেখো, অবাক হবে, এখানে তুমি ইংলিশে টোটাল পাস কত, টোটাল ফেল কত? 40%। বোথ বিষয় ফেল করেছে, মানে এই গোটাটার ভ্যালু 40, এইটুকুর ভ্যালু 20 হলে তাহলে এটাকে কত? 20% হতে হবে, হ্যাঁ কি না? বলো 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 বলো, 20% হতে হবে। দেখবে একটা মজার জিনিস, দেখবে, কাউকে বলবেন, আমি দেখাচ্ছি। দেখো ইংলিশে ফেল করেছে 20%, শুধু ইংলিশে ফেল করেছে, এই 20% শুধু ম্যাথে পাস করেছে।
কেসা লাগা মজাক। দেখো মানে জিনিসটা খুবই সুন্দর কনসেপচুয়াল, সেই জন্য আমি ধীরে ধীরে ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটার সাথে কানেক্ট করে দেখো হাইলাইটার গুলো ইউজ করে তোমাদের পড়াচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়েছি। এবার আমি স্টেটমেন্ট লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখ এখানে আমি কি বলতে চেয়েছি সেটা হলো failed in both equals to কত 20%। এটা আমরা কোথা থেকে পেয়েছি 20%, আগে 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 থেকে বের করেছি 20%। এবার দেখো failed in both আছে, এবার failed in ম্যাথ কত 30%, আবার failed in ইংলিশ কত, failed in ইংলিশ কত 40%। ভালো মতো শোনো, এবার আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, শুধু ম্যাথে পাস করেছে কয়জন, মানে শুধু ম্যাথে ফেল করেছে কয়জন, শুধু ম্যাথে ফেল করেছে, ভালো মতো শুনবে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ফেলড ইন ম্যাথ অনলি। শুধু ম্যাথে ফেল করেছে কয়জন, শুধু ম্যাথে 10%। এই সংখ্যাটাই কি দেখো তো, শুধু ইংলিশে পাস করেছে, ফার্স্ট ইন ইংলিশ অনলি। মানে তুমি বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর। অনলি ওয়ার্ডটা, এই যে পার্টিকুলার একটা ওয়ার্ড অনলি, এর যে কত ক্ষমতা একটা সেন্টেন্সের লাস্টে বসে গিয়ে কিন্তু গোটা সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ করে দেয়। হোয়াট আই মিন টু সে, এই অনলি ওয়ার্ডটা যদি না লেখা থাকতো, ফেলড ইন ম্যাথ দেখো 30%, অনলি লেখার জন্য 10% হয়ে গেছে। আবার এত সুন্দর এই দুটো অনলি থাকার জন্য এই দুটো একসাথে পাস আর ফেলটা কানেক্ট হয়ে গেল। সো সিম্পল অ্যাজ দ্যাট। কি হচ্ছে তাহলে, যারা শুধু ম্যাথে পাস করেছে, যারা শুধু ম্যাথে পাস করেছে তারা শুধু ইংলিশে ফেল করবে, আর যারা শুধু ম্যাথে ফেল করেছে তারা শুধু ইংলিশে পাস করবে। সিমিলারলি এই জিনিসটাকে যদি আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করার চেষ্টা করি, তাহলে পরে এটা দাঁড়াচ্ছে এই যে দেখো 10%, এই 10%টা, এই 10%, এই যে 10%, এরা কি, এরা ম্যাথে ফেল করেছে, ফেলড ইন ম্যাথ, পাস্ট ইন ইংলিশ অনলি, ফেলড ইন ম্যাথ অনলি। নেক্সট যদি আমি এটা লিখি, ফেইলড ইন ইংলিশ অনলি, শুধু ইংলিশে ফেল করেছে কয়জন দেখো 20%। এই 20%টাই কি পাস্ট ইন ম্যাথ অনলি। কত সুন্দর, কত সুন্দর, জাস্ট অমাইক করার মতো বিষয়। একটা অনলি ওয়ার্ড থাকার জন্য ফেল আর পাসটা একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এই 20% কি ছিল, এই যে দেখো 20% যারা ম্যাথে, শুধু ম্যাথে পাস করেছে, শুধু ম্যাথে পাস করেছে। আবার দেখো এখানে শুধু ইংলিশে ফেল করেছে, শুধু ইংলিশে ফেল করেছে। ঠিক আছে, এই গেল এখানকার বিষয়। তুমি যদি এটুকু বুঝে নাও তাহলে তোমার আর কিচ্ছুর প্রয়োজন নেই, তুমি সবকিছু বুঝতে পারবে। কিন্তু আমি একটা জিনিস এখানে বলে দিই, তোমার পাস ফেলের মধ্যে তো কানেকশন বুঝতে পারলে, সাফিসিয়েন্ট ইনফরমেশন কোশ্চেনে দেওয়া থাকবে তবেই কিন্তু তুমি এগুলো বের করতে পারবে। এবার তোমাকে বলে দিল শুধু ম্যাথে পাস করেছে 200 জন, তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত বলে দিল, বোধ বিষয়ে ফেল করেছে 200 জন, তার সংখ্যা কত। মানে এখানে পার্সেন্টেজ ভ্যালু গুলো যখনই তুমি বেরিয়ে গেলে, রিয়েল নাম্বারে কোশ্চেনে যে ভ্যালু দেওয়া থাকবে তুমি সেই ভ্যালু দিয়ে অ্যান্সার বের করতে পারবে খুব ইজিলি। ঠিক আছে, চলো এবার যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে, একটা যদি মানে তিনটে ফিগার একসাথে থাকে, কথার কথা বলছি, আমি এটা অঙ্কের মাধ্যমেই বোঝাবো কিন্তু জাস্ট থিওরি পোর্শনে আমি একটু টাচ করে দিয়ে দেই, সো দ্যাট তোমরা সেখানে গিয়ে কানেক্ট করতে পারবে জিনিসটা। দেখো ধরো এটা ধরো ম্যাথ, এটা ধরো ইংলিশ, এটা ধরো রিজনিং এর ঘর। ঠিক আছে, বা এটাকে আমি একটু চাপিয়ে নিতে পারি এদিকে, এখানে একটু চাপিয়ে নিয়ে দিই। ঠিক আছে, আই হোপ সো ইট ইজ ক্লিয়ার। ওকে ওকে ওকে।
এবার কি বলছিলাম দেখো, এটা ম্যাথের ঘর, এটা ইংলিশের ঘর, এটা রিজনিং এর ঘর। ঠিক আছে, আমি এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম ই, এটাকে নাম দিলাম এফ, এটাকে নাম দিলাম জি। আমি পাশে কিছু স্টেটমেন্ট লিখবো, স্টেটমেন্ট গুলো একটু ভালো মতো খেয়াল করবে। দেখো স্টেটমেন্টে আমি কি লিখতে পারি, এটাকে একটু ছোট করলেই ভালো হতো আই থিঙ্ক। তারাও এবার ঠিক আছে, আই হোপ দেয়ার উইল নট বি এনি প্রবলেম ফর দ্যাট। দেখো, আরে यार, দেখো এখানে কি লিখছি, ফার্স্ট ইন, ফার্স্ট ইন ম্যাথ। ম্যাথে পাস করেছে কয়জন, দেখো ম্যাথে পাস করেছে মানে টোটালটা এ ডি জি এফ, এই টোটালটা মিলিয়ে তো ম্যাথের সার্কেলটা হবে। তাহলে কি হচ্ছে, এ প্লাস ডি প্লাস জি প্লাস এফ, তাই তো। এবার নেক্সটে যদি আসি, আচ্ছা নেক্সটে যাওয়ার আগে বলে দিই, ফার্স্ট ইন ম্যাথ অনলি, শুধু ম্যাথে পাস করেছে, ফার্স্ট ইন ম্যাথ অনলি, এটাকে এ আছে কিন্তু আর কিচ্ছু নেই, মাথায় রাখবে। এরপরে আসি, ফার্স্ট ইন ইংলিশ কে, দেখো বি ডি ই জি, কি হচ্ছে তাহলে, বি ডি ই জি, বোঝা গেছে। দেখো এরপরে যদি তুমি আসো, যদি বলি ফার্স্ট ইন অনলি, ইংলিশ অনলি, শুধু ইংলিশে পাস করেছে কে, দেখো বি। অনলি ওয়ার্ডটা কিন্তু খুব খতরনাক, তুমি যদি কোশ্চেনে নোটিস না করতে পারো গড়বড় হয়ে যাবে। দেখো এরপর কি বলছি, ফার্স্ট ইন রিজনিং, কে কে পাস করেছে দেখো, ই সি জি এফ, সিই, আচ্ছা সি আর ইটা প্রায় একই রকম হয়ে গেল না, একটু ফাঁকা রেখে দিই, সিই জি আর এফ, তাই তো, সিজেফ। এবার এখানে যদি বলা হয় ফার্স্ট ইন রিজনিং অনলি, তখন কি দাঁড়াবে, শুধু কিন্তু সি। শেষ হয়নি এখানে, দাঁড়াও আরো বলবো। এরপর কি বলছি ভালো মতো শুনবে, হুম, ফার্স্ট ইন ম্যাথ অ্যান্ড রিজনিং, বা ম্যাথ অ্যান্ড ইংলিশ করি আগে, ফার্স্ট ইন ম্যাথ অ্যান্ড, ফার্স্ট ইন ম্যাথ অ্যান্ড ইংলিশ। দেখো ম্যাথেও পাস করেছে, ইংলিশেও পাস করেছে এমন সংখ্যা কে, ম্যাথেও পাস করেছে অ্যান্ড ইংলিশেও পাস করেছে এমন সংখ্যা দেখো ডি আর জি। কিন্তু এখানেই যদি বলে দিই আমি, ফার্স্ট ইন ম্যাথ অ্যান্ড ইংলিশ অনলি, শুধু ম্যাথ আর ইংলিশে পাস করেছে, শুধু ম্যাথ আর ইংলিশে পাস করেছে, সেটা কিন্তু শুধু ডি হবে, জি কিন্তু হবে না। জি কিন্তু দেখো রিজনিং ও পাস করেছে, তাই না, তাহলে এখানে এইটা কিন্তু শুধু ডি হবে। এবার দেখো নেক্সট যদি আমি এখান থেকে নিই, দেখো আচ্ছা নেব তার আগে এটাকে আমি ছোট করে দিই, নয়তো এটা আমার সমস্যা করবে, এটা সমস্যা করবে, এটাকে একটু সাইজ কমিয়ে দিতে হবে। হ্যাঁ,
এক মিনিট দাঁড়াও, তো আমি একটা পেজের মধ্যে লেখার চেষ্টা করছি, আদারওয়াইজ যদি দুটো পেজে নিয়ে যাই এখান থেকে পরে প্রবলেম হয়ে যাবে। মানে একটা পেজেই থাকুক সেটাই আমি চাইছি। ব্যাস, ঠিক আছে। এবার দেখো, তোমরা বুঝতে পারলে তো? মানে আমি লেখার সময় বড় ছোট এখনো বোঝা যাচ্ছে লেখা, কোনো অসুবিধা নেই। বই লেখা পড়তে পারো মানে এটাও পড়তে পারবে। দেখো এবার আমি কি লিখছি, পাস্ট ইন ইংলিশ অ্যান্ড রিজনিং। ইংলিশ আর রিজনিং এ দেখো, এই যে দেখো এটা ইংলিশ, এটা রিজনিং। বাবা, রিজনিং এর এটা এখানে চলে গেল কেন? কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা! আরে মাথা! দেখো কি বলছে, পাস্ট ইন ইংলিশ অ্যান্ড রিজনিং। ইংলিশ আর রিজনিং এর কোন ঘর দেখো, ইংলিশেও আছে রিজনিং এও আছে। এমন কোন ঘর আছে? দেখো এই যে এটা জি অ্যান্ড ই। এবার তুমি যদি দেখো পাস্ট ইন ইংলিশ অ্যান্ড রিজনিং অনলি, শুধু যদি রিজনিং আর ইংলিশে দেখো, শুধু পাস করেছে কে? এটা ই। এবার নেক্সট আসি আর একটা জায়গায়, কোন কালার ইউজ করব? আচ্ছা দেখো, ফার্স্ট ইন, এবার দেখবো ম্যাথ আর রিজনিং। দেখো ম্যাথ আর রিজনিং এ কে পাস করেছে, দেখো এই যে এফ আর জি। আমি কালার গুলো আলাদা দিচ্ছি যেন তোমরা এখান থেকে কানেক্ট করতে পারো ডায়াগ্রামের সাথে, যাতে একটা সামঞ্জস্যপূর্ণ বজায় থাকে। তাও তো ওই পিঙ্ক কালার আর হচ্ছে তোমার রেড কালারটা প্রায় মিশে গেল। যাই হোক, একটু দেখে নিও এখানে কি এফ প্লাস জি। এবার এখানে যদি বলা হয় ফার্স্ট ইন ম্যাথ অ্যান্ড রিজনিং অনলি, সেক্ষেত্রে কি হবে? শুধু এফ। বোঝা গেছে কি জিনিসটা? দেখো আমি একটু সরে যাচ্ছি, দেখো এফ প্লাস জি, ম্যাথ আর রিজনিং এ শুধু ম্যাথ, রিজনিং এ এফ। এইবার তোমরা দেখবে একটা জিনিস, সেইটা কি, জি দেখো সর্বঘটের কাঠারি করা, তার মানে প্রত্যেকটার মধ্যে জি এর অবস্থান আছে। যদি ভালো মতো খেয়াল করো, এই অনলি ম্যাথ, অনলি ইংলিশ, অনলি রিজনিং যদি বাদ দেই, তুমি ম্যাথেও পাবে, ইংলিশেও পাবে, রিজনিংও পাবে। যদি অ্যাজ এ হোল দেখো, তুমি ম্যাথ ইংলিশেও পাবে, ইংলিশ রিজনিংও পাবে, ম্যাথ রিজনিংও পাবে। তার মানে the position of G here is very vital. কোন কালার ইউজ করব আমি? আচ্ছা, ये हमने यूज अभी तक नहीं किया, इसके सिवाय सारा कुछ हमने कर लिया। দেখো এখানেও জি রয়েছে, 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 এখানেও জি রয়েছে। জি এর গুরুত্বপূর্ণতাটা দেখো খালি। জি হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক পজিশন যে সবার মধ্যে উপস্থিত। এখানে আমি গোল করছি না, তাহলে এইগুলো তোমরা বুঝতে পারবে না। এখানে যদি ই করি, জি হচ্ছে এমন একটা পজিশন, এই যে দেখো, থাক এখানে গোল না করাই ভালো। বুঝে গেছো? কমলা কালারটা জি। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইন অল থ্রি সাবজেক্ট, সবগুলোতে পাস করেছে। ম্যাথেও আছে, রিজনিংও আছে, ইংলিশেও আছে, তিনটে সাবজেক্টেই পাস করেছে। তাহলে সেই সংখ্যাটাকে, সেটা কিন্তু শুধু জি। এবার তোমার মনে হবে এটা আমি কেন করালাম, কেন লেখালাম? তোমাকে এটা বুঝতে হবে, তুমি যদি এই থিওরি কনসেপ্টটা না জানো, তাহলে পারে তিনটে তিনটে ভেন ডায়াগ্রামে যখন অঙ্ক আসবে তখন করতেই পারবে না। আমি যখন অঙ্ক করাবো একটা, তখন আমি দেখিয়ে দেবো কিভাবে হয়। এটা নিয়ে আপাতত কোনো অঙ্ক করছি না, কারণ থিওরিটাই আমি অনেক ডিটেলসে বুঝিয়েছি, অনেকক্ষণ ধরে বুঝিয়েছি। ঠিক আছে, তো চলো এবার আমরা ডিরেক্টলি অঙ্কে ঢুকি। হ্যাঁ চলো, here comes the very first question. দেখো কি বলছে, 80% স্টুডেন্ট পাসড ইন ম্যাথ অ্যান্ড 40% স্টুডেন্ট পাসড ইন ইংলিশ। দেখো
আচ্ছা, এই ডায়াগ্রামটা আমি এদিক বানাই। এটা কি বলেছে, ম্যাথে পাস করেছে কত 80% স্টুডেন্ট, আর ইংলিশ তো এত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে ইংলিশে, তাই তো। এবার কি বলছে 10% স্টুডেন্ট ফেল ইন বোথ। তাহলে আমি কি বলেছিলাম, টোটাল যে আমরা ইয়েটা বানাই, টোটাল ঘরটা এরকম থাকে, ফেল করেছে ওটা এখানে লিখেছি 10%। বা তোমরা কি আমার জন্য দেখতে পাচ্ছ না সাইড চেঞ্জ করে লিখি? আচ্ছা, সাইড চেঞ্জ করে আমি লিখে দিচ্ছি, যদিও একটু দেখা যাচ্ছে। ধরো এখানে লিখে দিলাম 10% এরা ফেইলড ইন বোথ, ঠিক আছে। এবার তুমি জাস্ট একটা কথা কল্পনা করবে, এখানে ফেইলড ইন বোথ বলেছে কত 10%, 10% দুটো বিষয়ে ফেল করেছে। এবার এখান থেকে আমি বের করতে পারি কি, পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট। প্রথম যে আমি থিওরিটা করলাম, এই যে এখানটা কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল, এই যে ফেলড ইন পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট হলে ফেলড ইন বোথ, আর ফেলড ইন বোথ হলে পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট। এটাই তো এখানে করার চেষ্টা করছি, পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট। সেটা কোনটা, টোটাল আমার 100% মাইনাস 10% করলে কত হবে 90%। এবার দেখো কোনো না কোনো বিষয়ে পাস করেছে। এবার এখানে টোটাল ম্যাথ প্লাস ইংলিশ মিলে টোটাল কত হয়ে গেছে, 80 প্লাস 70%, তার মানে 150%। কিন্তু আমাদের তো টোটাল 100%, তার মানে এই যে এক্সট্রা এক্সট্রা মানে 90% থেকে এক্সট্রা যেটা এলো সেটাই কি পাস্ট ইন বোথ। দুটোতেই পাস করেছে, ম্যাথেও ইংলিশেও কত হচ্ছে 150 মাইনাস, এখানে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে, এটা যদি বাদ দাও তাহলে পাস্ট ইন বোথ হয়ে গেল, এটা কত 60%। এবার তোমার জায়গায় বাঁচলো না আর সলভ করার। উফ, আর ভাল লাগে না। তাহলে কি হচ্ছে, এই 60% এর ভ্যালু দিয়েছে, দেখো এত স্টুডেন্ট পাস্ট ইন বোথ সাবজেক্ট, তাহলে 60% এর ভ্যালু যদি পাস্ট ইন বোথ সাবজেক্ট 144 হয়, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট করতে গেলে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটা 5, এটা 3, এখানে কাটলে হয় 3 4 12, 3 8 24, 5 আর 48, 240 উইল বি ইওর অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? সিমিলারলি দেখো, এর পরেরটা আমি আর ডায়াগ্রাম আঁকবো না। কি বলেছে, 70% স্টুডেন্ট পাস্ট ইন ইংলিশ, ইংলিশে যদি 70% পাস করে, আর ম্যাথে 65% পাস করেছে, 27% ফেল ইন বোথ, তার মানে পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে কত 100 মাইনাস 27%, দ্যাট মিনস 73%। এবার এই দুটো মিলে টোটাল কত হচ্ছে, টোটাল পাস কত করেছে 70 প্লাস 65%, তার মানে এটা কত হচ্ছে 135%, তাই কি না, 135% হচ্ছে। এবার দেখো এখান থেকে তাহলে পাস্ট ইন বোথ, এরা যে কোনো একটা সাবজেক্টে পাস করেছে, এরা ম্যাথ ইংলিশ দুটোতেই পাস করেছে, তো এই টোটালটা থেকে 135 থেকে যদি আমি 73%টা বাদ দিই, তাহলে আমার এখান থেকে 62% আসছে। এই 62% এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে 248 জন, তার মানে বোথ সাবজেক্টে পাস করেছে 248 জন। 62% এর ভ্যালু যদি 248 হয়, তাহলে এখানে কি চেয়েছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে কাটলে হয় 4, অ্যান্সার হচ্ছে 400। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস এইটুকুই। উফ, ব্যাস, এটা তোমরা একটু করার চেষ্টা করো, আমি একটু জল খাই। এত সুন্দরভাবে কনসেপচুয়ালি থিওরি পোর্শনটা পড়িয়ে এলাম, এরপর এই এক দুটো অঙ্ক করানোর মাধ্যমে আমি এনশিওর করবো যেন তোমার কোথাও না আটকায়, ঠিক আছে। দেখো কি বলেছে, ইন এ স্কুল এক্সাম টোটাল নাম্বার অফ পাস স্টুডেন্টস ইন ফিজিক্স এন্ড ইংলিশ বোথ ইজ 288। বেশ ভালো কথা, মানে কোন একটা এক্সামে ইংলিশ আর ফিজিক্স দিয়ে টোটাল 288 জন পাস করেছেন। ইন দ্যাট এক্সাম 60% of the total student pass in physics and 70% of the total student
পাস্ট ইন ইংলিশ। দেখো এখানে আমরা ঘর বানাই, কোশ্চেনটাকে না আমি একটু ছোটই করে নিই, না তো আমার এখানে জায়গাই থাকবে না, আমার সলভ করানোর মতো জায়গাই থাকবে না। 1 মিনিট দাঁড়াও, ব্যাস দেখতে পাচ্ছ আশা করি, কিছু করার নেই আমার কাছে, মানে অপশন নেই। লাইক ধরো এরকম থাকলে পরে দেখতে পাবে না তোমরা কিছু, ঠিক আছে? সো দ্যাট আমি আমি যেন একটু জায়গা পাই সলভ করানো, ডায়াগ্রাম গুলো একটু বড় না হলে ঘিচিমিচি হয়ে গেলেও বুঝতে অসুবিধা হবে। সো দেখো কি বলেছে, 70% ফিজিক্সে, না 60% ফিজিক্সে পাস করে, 60% পাস ইন ফিজিক্স অ্যান্ড 70% পাস ইন ইংলিশ। দেখো এটা ফিজিক্সে 60%, এটা ইংলিশে 70%, আর এখানে বোধ বলেছে হয়তো। দেখো দ্য পার্সেন্টেজ অফ ফেল স্টুডেন্টস ইজ এত পার্সেন্ট, পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস্ট হু পাস্ট ইন ফিজিক্স। দেখো কোশ্চেনটা আমি বোঝাচ্ছি, ইফ দ্য পার্সেন্টেজ অফ ফেল স্টুডেন্টস, মানে যে স্টুডেন্ট গুলো ফেল করেছে তাদের সংখ্যা ইজ 33 and 1/3% অফ পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু পাস্ট ইন ফিজিক্স। তার মানে ফিজিক্সে যে পাস করেছে 60%, তার 33.1/3% এরা ফেল করেছে। পার্সেন্টেজ অফ ফেল স্টুডেন্টস, পার্সেন্টেজ অফ ফেল স্টুডেন্টস এটা কত? ফিজিক্সে যারা পাস করেছে 60%, তার 33 and 1/3, এটা মানে কত জানো? 1/3, 33.1/3 মানে পার্সেন্টেজে পড়ে এসেছি বেসিক লেকচারে, এটা মানে 20%। এবার গোটা ডায়াগ্রামটা কি দাঁড়াচ্ছে তাহলে চিন্তা করো, এটা যদি একটা গোটা ছক হয় এরকম, ভালো মতো দেখো, এখানে 20% এমন স্টুডেন্ট দেখতে পাচ্ছ না, আমার জন্য আটকে গেছে, আমি সরবো। 20% এমন স্টুডেন্ট থাকবে, 20% এমন স্টুডেন্ট থাকবে যারা কিন্তু এখানে ফেল করেছে, ঠিক আছে? এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি বলেছে? আমি ধরলাম এটাকে এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, কথার কথা, শুধু এইটুকুর ঘরটাকে এ, এইটুকুর ঘরটাকে বি, এবং এই গোটা ঘরটাকে সি, ঠিক আছে? তুমি আমাকে একটা কথা বলো, এ প্লাস বি প্লাস সি করলে এখানে কি দাঁড়াচ্ছে? দেখো এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি করলে কি দাঁড়াচ্ছে? এই যে 20% ফেল করেছে এটা বাদ দিয়ে গোটাটা স্টুডেন্ট থাকবে, টোটাল স্টুডেন্ট 100%, এখান থেকে যদি 20% ফেল করে যায় তাহলে বাদ বাকি 80% এটার ভ্যালুই কি? এটার ভ্যালু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই ফিজিক্সের ক্ষেত্রে কি হবে? এ প্লাস বি, আবার ইংলিশের ক্ষেত্রে হবে কি? সি প্লাস বি। এটা কত? 60 ফিজিক্সে, 70 ইংলিশে। এখানে কি দাঁড়াচ্ছে? এ প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 130%, তাই না? জাস্ট একটা ইমাজিন করো, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, আমি 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বাদ দিচ্ছি, সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে এখানে? দেখো এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা যদি তুমি বাদ দিতে পারো এখান থেকে, ইকুয়ালস টু কত হচ্ছে এখানে? 80 এসেছিল, এই যে 80, বাদ দাও, মাইনাস 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 মাইনাস, এই এ কাটছে, এই সিসি কাটছে, 2b থেকে 1b গেলে বি থাকে, বি এর ভ্যালু কত হচ্ছে? 130 থেকে 80 বাদ দিলে 50। তার মানে তুমি এই ভ্যালুটা পেয়ে গেলে 50। এই গোটাটা যদি 60 হয় তাহলে এ এর ভ্যালু 10, আর গোটাটা যদি 70 হয় শুধু সি এর ভ্যালু 20%। তোমার বাকি কি থাকলো? আর তাহলে সবই তো পেয়ে গেলে। কি চেয়েছে বলো? কি বলছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। এবার একটা কথা মাথায় রাখো, কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ পাস স্টুডেন্টস ইন ফিজিক্স অ্যান্ড ইংলিশ বোথ, ফিজিক্স অ্যান্ড ইংলিশ বোথ, তাই না? ফিজিক্সে কত পেয়েছে? 10, ইংলিশে কত পেয়েছে? 20, তার মানে 30-এর ভ্যালু 288, এটা 30% এর ভ্যালু। দেখো 10 প্লাস 20 মিলে 30 হলো না? ফিজিক্স আর ইংলিশ বোধ বলেছে 30, তাহলে 100% এর ভ্যালু কত হয়? 0 0 কাটো, 3 দিয়ে কাটলে 3 9 27, হুম 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 9 তো হচ্ছে না, ওখানে কি হলো বিষয়টা? 1 মিনিট দাঁড়াও, এখানে বলেছে কি? ইন এ স্কুল এক্সাম টোটাল নাম্বার অফ পাস স্টুডেন্টস ইন ফিজিক্স অ্যান্ড ইংলিশ বোথ, ও হো সরি সরি সরি, বোথ বলেছে, একটা ওয়ার্ড মিস করে গেছি, দেখো বোথ, আর তার জন্য গোটা অ্যান্সারটা ভুল চলে আসছিল।
অ্যান্সার দেখেই বুঝলাম ইউনিট ডিজিট ম্যাচ করছিল না। দেখো এখানে কি হচ্ছে, বোথ কত, বোথে 50%, তার মানে আমার এই দুটো দরকারই ছিল না। এবার 50%-এর ভ্যালু যদি 288 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? এখানে 2 আছে, এখানে করলে কত হবে? 576। 576, হ্যাঁ ঠিক আছে, 576। অপশন নাম্বার এটা ইজ সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। নেক্সট কোশ্চেনে আসি। 50% স্টুডেন্ট প্লে ক্রিকেট, বেশ ভালো কথা। এটা ক্রিকেটের ঘর, এখানে 50% স্টুডেন্ট খেলে। 40% স্টুডেন্ট প্লে ফুটবল and the number of students who play both games is 420 and the number of students who play neither cricket nor football is 45%। দেখ কিচ্ছু নেই, আমি আবার কোশ্চেনটা পড়ে দেবো। এটা কি ফুটবলের ঘর, ফুটবল খেলে কতজন? ফুটবল খেলে হচ্ছে 40%। একটু ভালো মতো খেয়াল করবে, আমি ধরে নিলাম শুধু ক্রিকেট খেলে এ, ক্রিকেট আর ফুটবল দুটোই খেলে বি, আর শুধু ফুটবল খেলে সি। এইভাবে একটা ঘর বানাবো সুন্দর করে, যে ঘরে টোটাল 100% হতে হয়। তো এটা এবার কি বলেছে দেখো, 50% স্টুডেন্ট শুধু ক্রিকেট খেলে, 40% স্টুডেন্ট শুধু ফুটবল খেলে, আর নাম্বার অফ স্টুডেন্টস প্লে বোথ, দুটোই খেলে বি, বি এর ভ্যালু হচ্ছে 420। ঠিক আছে, এন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে নাইদার ক্রিকেট নট ফুটবল, মানে ক্রিকেটও খেলে না ফুটবলও খেলে না, মানে কোনো গেমই খেলে না, এর ভ্যালুটা নিচে 45% হবে কিনা এরকম। দেখো দেখা যাচ্ছে কি নিচে 45%। এবার তুমি জাস্ট আমাকে একটা কথা বলো, কোনো গেমই খেলে না, তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি করলে কি হবে? অ্যাটলিস্ট কোনো না কোনো গেম খেলে। এই যে যেখানে আমি এর আগে কথায় লিখে এসেছি, ভাষা দিয়ে লিখেছি অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, সেটাই কি এটাই এ প্লাস বি প্লাস সি। এটাও যদি তুমি ডায়াগ্রাম দিয়ে করো ওইভাবেই হবে। এখানে জাস্ট আমি কথায় লিখছি না, আমি জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করছি, কারণ পরীক্ষার হলে ভাষায় লিখে লিখে করা অত মানে টাইম থাকবে না। এ প্লাস বি প্লাস সি এরা কোনোটাতেই নেই, তাহলে টোটাল কত? 100% মাইনাস 45 যদি করো, তুমি এখানে 55% পাচ্ছ। এরা অ্যাটলিস্ট কোনো না কোনো খেলা খেলে, হয় ক্রিকেট খেলে, নয় বোথ খেলে, নয় ফুটবল খেলে। এবার তুমি দেখো, যদি ক্রিকেট নাও তাহলে এ প্লাস বি, যদি ফুটবল নাও তাহলে বি প্লাস সি, তাই না? করলে কত হবে? 5 আর এখানে 90, তাই তো? 50 প্লাস 40, 90%। এবার দেখো এখানে কত হচ্ছে, তুমি দেখো এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে যদি 1 বাদ দাও, দেখো এখানে এ এ কাটবে, সি সি কাটবে, একটা বি এর সাথে আরেকটা বি কাটবে, বি থাকবে, তাহলে বি এর ভ্যালু কত? 90 মাইনাস 55। আগের যে বিয়োগটা করেছিলাম সেম ভাবেই করলাম, এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 35%। এবার তোমাকে বলেছে বোথ গেম খেলে 35%, এই ভ্যালুটা কত হয়ে গেল তোমার বলো? 35%। এটা হচ্ছে 35%, তাহলে 35% এর ভ্যালু যদি টোটাল কত খেলে 420, তাহলে 100% এর কত দাঁড়াবে? কিচ্ছু নেই এখানে, 20 5 দিয়ে কাটলে 7, এখানে কত হয়? 6 0, তাহলে কত হচ্ছে? 1200। টোটাল স্টুডেন্টের সংখ্যা 1200। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাস এটুকু ছিল এই অঙ্কের। তারপরের অঙ্কে আসি। দেখো কি বলেছে, দেখো এখানে কি বলেছে, টোটাল 80 জন স্টুডেন্ট আছে, 75 মানে 45% হিন্দিতে কথা বলে এবং 40% ইংলিশে কথা বলে। আর অনলি দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, মানে এমন কিছু স্টুডেন্ট যারা কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলে না, ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস। মানে এমন কিছু স্টুডেন্ট আছে সেগুলোর সংখ্যা, যারা কোনো মানে এমন কিছু স্টুডেন্ট যারা কোনো ভাষাতেই কথা বলে না, ইংলিশ না হিন্দি, এমন কিছু স্টুডেন্টের সংখ্যা সেই সব স্টুডেন্টের সংখ্যা সমান যারা দু ভাষাতেই কথা বলে, এটাই বলেছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস হু স্পিক্স অনলি হিন্দি। দেখো আমি ডায়াগ্রাম বানাই, সুন্দর করে বানাবো একদম। দেখো এরা ধরো ইংলিশে কথা বলে কত পার্সেন্ট? 40%। আর হিন্দিতে কথা বলে কত? 45%। আমি ধরলাম শুধু ইংলিশে বলে এ, শুধু হিন্দিতে বলে বি, এটাকে ধরে নিলাম সি, বা আমি কনভেনশনটা মেনটেন করি আগে যে করছিলাম, বি ফর বিতে বোথ,
আর সি তে শুধু হিন্দিতে কথা বলে, ঠিক আছে। এবার এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা কথা বলে না কোনো ভাষাতেই, বলেছে কোনো ভাষাতেই কথা বলে না, সেই স্টুডেন্টটাকে তো আমি এখানে রিপ্রেজেন্ট করি বারবার পার্সেন্টেজ দিয়ে। দেখো এই যে ডান দিকে পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করছি, নিচে এইখানে ডান দিকে পার্সেন্টেজ দিয়ে নিচে রিপ্রেজেন্ট করছি। তেমনি এখানে কোনো ভাষাতে কথা বলে না যে সেটার সংখ্যা আর দুই ভাষাতেই কথা বলে এটার সংখ্যা সমান। এবার এটাকে যদি আমি বি ধরি তাহলে এটাকেও তো আমাকে বি ধরতে হবে, কারণ দুটো সমান, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার কি বলেছে বলো, কি বলেছে দেখো, এ প্লাস বি মানে শুধু ইংলিশে কথা বলে, প্লাস বি প্লাস সি শুধু হিন্দিতে কথা বলে, এই সংখ্যাটা কত? 40 প্লাস 45%। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম এ প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 45%। ভালো মতো শোনো, সরি 85%। আচ্ছা শোনো, একটা কথা আমি বলে দিই, আমার না অনেক সময়, আমি নিজেও অনেক সময় খেয়াল করেছি, আমি মুখে ঠিক বলি কিন্তু করতে গেলে লেখার সময় অনেক সময় ভুল বলে দিই। প্লিজ বেক পার্ডন। তোমরা ওই জিনিসটাকে, আমি মুখে যা বলছি বা কমন সেন্স দিয়ে, আমি দেখছিলাম কিছু অঙ্কে আমি 30-এর সাথে 31 যোগ করে এটাকে 71 করে দিয়েছি, হবে কিন্তু 61। এটা তুমিও জানো আমিও জানি, আমি জানি জন্য আমি পড়াতে এসেছি এখানে, এটুকু তো মানো। আর তুমি মানে গ্রাজুয়েশন পাস করে কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন নিচ্ছ, মানে তোমার এটুকু বোঝার ক্ষমতা আছে যে স্যার এখানে 30 প্লাস 31 করে 71 লিখেছে, মানে ওটা ভুল করে লিখেছে। মানে অনেক সময় হয় এত কিছু মাথায় নিয়ে পড়াতে হয়, এত কনসেপ্ট এত ডিপলি পড়াই, এত কঠিন কঠিন কোশ্চেন প্র্যাকটিস করাই, সেখানে তোমরা আমাকে একটা এই যোগের ভুলের জন্য কি মার্জনা করবে না? করা উচিত। তোমাদের কমন সেন্স লাগিয়ে বুঝে নেবে যে ওটা যোগে ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়ে গেছে, দ্যাট ইজ নট এ বিগ ডিল। ওটা কিন্তু মানে মাইন্ডে নেবে না বা কখনোই বলবে না স্যার ভুলভাল পড়লো, জাস্ট আমি করাতে করাতে আউট অফ ফ্লোতে বলে ফেলেছি, কিছু একটা ভুলভাবে লিখে ফেলেছি। দেখো এটা 5%। এবার তুমি আমাকে একটা কথা বলো, কি বলবে বলো? মাথায় রাখবে এই টোটালটা প্লাস এই যে এটা, এটা মিলে কত হবে? 100% হবে। তাহলে এখানে বি কত হয়? তাহলে তুমি একটা দেখো, মানে বিষয়টা আমি বলতে যাচ্ছি, এই যে শুধু ইংলিশ হিন্দি, তার মানে এ প্লাস বি প্লাস সি, মানে দুইবার বি আছে এখানে, এই এ প্লাস বি প্লাস সি প্লাস এইখানে আর একটা বি, এটা মিলে কত? 100% হয়। তার মানে এই দেখো এইটা এবং এই গোটাটা, এই দুটো যোগ করলে 100% হয়, তাই না? এটা এটা যদি 85% হয়, আমি লিখেই দিই ছাড়ো, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস আর একটা বি যারা কোনো ভাষায় কথা বলে না, 100%। এ প্লাস 3b প্লাস সি ইকুয়ালস টু 100%। দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তুমি যদি 2 থেকে 1 বাদ দাও, দেখো এ এ কাটছে, সি সি কাটছে, 3b থেকে 2b বাদ দিলে একটা বি থাকবে, এটা হচ্ছে 100 মাইনাস 85। তোমাদের দিয়ে ভরসা নেই, সবই করে দিতে হয়। এত ইকুয়ালস টু 15%। তাহলে 15% এমন স্টুডেন্ট আছে যারা উভয় উভয় ইংলিশ আর হিন্দিতে কথা বলে, আবার হিন্দি ইংলিশ একটাতেও কথা বলে না, 15% স্টুডেন্ট। এবার এই সংখ্যাটা কত ইন এ ক্লাস অফ এত? কি বলছে, দাঁড়াও 1 মিনিট, এটা মুছে দেই, এখানে এটা মুছি, বিটাকে এখানে একটু উপরে লিখি, এটা একটু বেশি উপরে হয়ে গেল, বিটাকে আমি এখানে লিখলাম। কেন লিখলাম? তাহলে আমি লিখতে পারবো এই বি এর ভ্যালুটা কত হয়েছে 15%, এটাকে এখানে লিখছি। তাহলে তুমি ভালো মতো খেয়াল করো, এইখানে টোটাল ইংলিশে কথা বলে 40, টোটাল হিন্দিতে কথা বলে 45। এবার কোশ্চেনে গেছে স্টুডেন্টস হু স্পিক্স অনলি হিন্দি। এবার 15% বোথ হলে টোটাল হিন্দি যদি 45 হয়, তার মানে এটা 30%, তাই কিনা? তাহলে তোমার এইখানে টোটাল স্টুডেন্ট কত? 80। 80 যদি 30% করো, 3/10 করলে এখানে কত বেরোচ্ছে? 24। বোঝা গেছে? অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। ডান। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো কি বলেছে, এ কোম্পানি survey for Nokia and Samsung survey, it is known that the number of people who like both equal to number of people didn't like anyone। তার মানে ওই সেম আগেরটার মতোই,
একটা সার্ভে করা হয়েছে, এটা স্যামসাং এর ঘর, এটা ধরো নোকিয়ার ঘর। এটা ধরো স্যামসাং এর ঘর, এটা ধরো নোকিয়ার ঘর। এবার কি বলেছে, the number of people who like both equal to number of people didn't like any. 630 people like only Samsung, only Samsung, তার মানে এই শুধু স্যামসাং এর ঘরে 630, 40% like Samsung, 48% like Samsung. There are total এত people in the survey, then find out percentage of people who like only Nokia. তার মানে তোমাকে এটা বের করতে বলেছে। তার মাঝে আর একটা কথা বলে দিয়েছে প্রথমেই, it is known that the number of people who like both, ধরো বি both, আর এখানে আমি টোটাল যেমন ছক কাটি, টোটাল যেমন ছক কাটি তেমন ছক করলাম। এই ডান দিকে নিচে বোথ, যদিও তোমরা দেখতে পেলে না, এটাকে আমি, এই যে দেখো ডান দিকে নিচে বোথ, আচ্ছা ওটাকে আমি বাদিকে নিয়ে যাচ্ছি, এটাকে আমি বাদিকে নিচে করে দিচ্ছি, এইখানে বি বোথ। মানে যতগুলো স্যামসাং নোকিয়া দুজনেই পছন্দ করে আর একজনও পছন্দ করে না স্যামসাং নোকিয়া, সেই সংখ্যাটা সমান। এবার দেখো তুমি বোথ কিভাবে বের করতে পারো বলো তো। দেখো টোটাল 48% স্যামসাং পছন্দ করে, টোটাল জনসংখ্যা কত, 1750, তাই না? দেখো 1750, তার 48% যদি স্যামসাং পছন্দ করে, এটাকে কাটলে কত হচ্ছে, 0, এটাকে কাটলে হচ্ছে 2, এটাকে কাটলে হচ্ছে 35, তাই না? এটাকে কাটলে হচ্ছে 24, আচ্ছা 24, তাহলে এখানে 35, 140, 840 হবে। দেখো কিভাবে করলাম, এটাকে 20 প্লাস 4 এ ভাঙলাম, 20 আর 35 700 হতো, আর 4 35 140, মানে 840। তুমি আমাকে একটা কথা বলো, এই 48% এটা কি কনভে করে বলো তো এখান থেকে? 48% মানেটা কি? 48% হলো এই গোটাটা, তাই কিনা? তার মধ্যে 630 শুধু থাকে, এইটুকু 630, তাহলে বাকি বি এর ভ্যালু কত এখান থেকে অনায়াসে বের করতে পারবে না? বি এর ভ্যালুটা কত বেরোচ্ছে তোমার? 840 মাইনাস 630, কত দাঁড়াচ্ছে? 0, 2, 210। তাহলে বি এর ভ্যালুটা কত? 210, তাই তো? বি এর ভ্যালু হচ্ছে 210, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার কি বলেছে দেখো, who likes only Nokia। দেখো টোটাল কত আমার, 1750, আমার স্যামসাং কতজন লাইক করে টোটাল? 840, তাই তো? এই টোটালটা মিলে 840 হয়ে গেল তো। এই গোটা বাক্স, সেইখানে এই এই গোটা একটা জিনিস, এই গোটা বাক্সটা একটা জিনিস, এইটুকু জিনিস মিলে তাহলে এই দুটো গোটা বাক্স কভার হয়ে গেল, প্লাস এই বি, সেটা মিলেই তো টোটাল বাক্সটা, টোটাল 1750। এইবার তোমাকে বুঝতে হবে এইখানে, সেটা হলো দেখো এই 630 আর 210 মিলে 840, মানে এখানে তুমি স্যামসাং বাদ দিয়ে দিয়েছো, তাহলে অনলি নোকিয়া বের করতে হবে। তাহলে এই বিটাও তো তোমাকে বাদ দিতে হবে, বি এর ভ্যালু তো 210, আরো 210 বাদ দাও। তার মানে তুমি কি করলে বলো তো, অ্যান্সার পেতে গেলে তোমাকে এখানে যেটা করতে হতো সেটা হচ্ছে, টোটাল আছে 1750, সেখান থেকে এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দিলে শুধু নোকিয়া পেয়ে যাবে, এটাই তো তোমাকে বের করতে হবে। আর এইখানে যারা একটা ভাষা একটা মোবাইল ইউজ করে না, সেটুকু বাদ দাও। সেটা করলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার 1750 মাইনাস 1050, মানে 700। এবার কি বলেছে, পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ অফ পিপল হু লাইক অনলি নোকিয়া। এই 700 জন মানুষ শুধু নোকিয়া পছন্দ করে। টোটাল জনসংখ্যা যদি হয় 1750 ইন্টু 100 করলে, 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 7 শূন্য, 0 0 কাটলে হবে এখানে 10। তাহলে 10 আর 4-এ 40% এমন মানুষ আছে যারা শুধু নোকিয়া মোবাইল পছন্দ করে। খুব সুন্দর অঙ্ক, এগুলো কনসেপচুয়াল অঙ্ক। আশা করি বোঝাতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা একটা 3টে ভেন ডায়াগ্রামের অঙ্ক নিয়েছি, তার একটু জল খেয়ে নিয়ে তোমরা একটু ট্রাই করো। দেখো কোশ্চেনটা একটু ছোটই করে নিই, কারণ 3টে আছে তো, এখানে প্রবলেম হয়ে যাবে না তো।
দাঁড়াও, এতটাও ছোট করতে হবে না, এটুকু এটুকু ঠিক আছে, আই থিঙ্ক থাক। দেখো কি বলতে চেয়েছি সেটা হলো, আমার মতো শোনো, ইন এ সোসাইটি 500 পিপল লিভিং, তার মধ্যে 45% প্লে ক্রিকেট, 29% প্লে হকি এবং 48% প্লে ব্যাডমিন্টন। তিনটে ঘর আছে, ভালো মতো শুনুন। দেখো, প্রথমে হচ্ছে 45% প্লে ক্রিকেট, এটাকে ক্রিকেট ধরলাম 45%। 29% প্লে হকি, হকি ধরলাম 29% এটাকে। আবার বলছে 48% প্লে ব্যাডমিন্টন, এটা ব্যাডমিন্টন 48%, তাই তো? তারপর দেখবে 18% ডিডেন্ট এনি প্লে গেম, 18% ডিডেন্ট এনি প্লে গেম, মানে এখানে ভুল, সেন্টেন্সে কারেকশন করবে, 18% ডিডেন্ট প্লে এনি গেম, এই এনিটা কেটে এখানে করবে, হ্যাঁ, ডিডেন্ট প্লে, এখানে এনি বসাবে, এনি গেম, ঠিক আছে? তার মানে এইটা গোটাটা যদি আমার একটা ছক হয়, অত ওইদিকে নেওয়ারও প্রয়োজন নেই, এই গোটাটা যদি একটা ছক হয়, সেই গোটা ছকের এই ডান দিকে নিচে বসাই, কিন্তু বসালে দেখতে হবে না, আমি এখানেই লিখছি 18% এমন মানুষ আছে যারা কোনো গেমই খেলে না, এরা কিন্তু কোনো গেমই খেলে না, ঠিক আছে? এবার didn't play while 5% people play all the three games, দেখো 5% people কোনটা, এই যে, আচ্ছা আমি এটাকে শুধু ক্রিকেটকে এ ধরলাম, শুধু হকিকে বি ধরলাম, শুধু ব্যাডমিন্টনকে সি ধরলাম, যারা ক্রিকেট এবং হকি খেলে শুধু তাদেরকে ডি ধরলাম, যারা শুধু হকি আর ব্যাডমিন্টন খেলে তাদেরকে ই ধরলাম, যারা শুধু ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলে তাদেরকে এফ ধরলাম, যারা ক্রিকেট হকি ব্যাডমিন্টন তিনটেই খেলে তাদেরকে আমি জি ধরলাম। ঠিক কোন ফিগারটার মতো? এতক্ষণ ধরে এত খাটনি করে এত ভালো মতো বুঝিয়ে এসেছি এই ফিগারটার মতো, ঠিক আছে? আশা করি কোথাও কোনো অসুবিধা নেই তোমার। এবার অঙ্ক করার মাধ্যমে আমরা ক্লিয়ার করে নেবো জিনিসটা হয় কি। if 6% people play cricket and hockey both, 6% play cricket and hockey both, তার আগে বলি কি বলছে, 5% play all the three games, তার মানে জি এর ভ্যালু 5, তাই তো? এইবার তোমাকে যদি একটা কথা বলে যে 6% প্লে ক্রিকেট অ্যান্ড হকি বোথ, আমি আর লেখালেখির মধ্যে যাচ্ছি না, ডায়াগ্রামে বোঝাচ্ছি, হকি আর ক্রিকেট বোথ, কি বলছেন 6% প্লে ক্রিকেট অ্যান্ড হকি বোথ, এটা ক্রিকেট এটা হকি, আচ্ছা এই যে দেখো এই দুটো মিলে কত 6%, শুধু এইটা 5%, তার মানে এইটা কত হয়ে যাবে 1%, হ্যাঁ কি না? যেটাকে একটু চাপিয়ে দিই এখানে, আরে ব্যাস, তো আমি এখানে এটাকে একটু মুছে নিয়ে এটাকে 1% লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1%, তাই না? এবার তুমি একটা জিনিস খেয়াল করবে, বলেছে 27% প্লে ক্রিকেট অ্যান্ড ব্যাডমিন্টন বোথ, দেখো ক্রিকেট আর ব্যাডমিন্টন দুটো বোথ খেলে 27%, তার মানে বিষয়টা এখানে কি, বিষয়টা এখানে এটুকুই যে দেখো, আচ্ছা এটা কালারটা একটু সেম টাইপ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ করি, গ্রিন নেই, হ্যাঁ দেখো 27%, মানে এখান থেকে এই অবধি টোটাল 27%, এটুকু 5%, মানে এটা কত 22%, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, 22%। এবার কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু প্লে অনলি ব্যাডমিন্টন, আরে বাপরে, বিশাল অঙ্ক, বিশাল। দেখো একটা জিনিস খেয়াল করেছো, তুমি যদি ক্রিকেট হকি ব্যাডমিন্টন তিনটেকে একসাথে জোড়া লাগাও কি দাঁড়াবে, এ ডি জি এফ, শোনো কি দাঁড়াচ্ছে, ভালো মতো শুনবে, এ ডি জি এফ, এটা গেল কি ক্রিকেট শুধু। তুমি যদি হকি নাও বি ডি জি ই, এটা কত দাঁড়াচ্ছে 29%। তুমি যদি ব্যাডমিন্টন নাও শুধু, কত দাঁড়াচ্ছে
এখানে দেখো সিইজিএফ, এর ভ্যালু কত 48%। এবার তিনটে ইকুয়েশনকে তুমি যদি অ্যাড করো তোমার আসবে কি দেখো, এ প্লাস বি প্লাস সি, তোমার আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস অফ, দেখবে ডি আছে, এখানে ডি আছে, দুটো ডি, দুটো জি, সরি দুটো ডি, দুটো ই, দুটো এফ, তাহলে লিখতে পারো প্লাস 2 ইন্টু ই প্লাস ডি প্লাস, দেখো ডি, ডি দুটো, এফ, এফ দুটো, ই, ই দুটো, তার মানে 2 ই এফ, আরে আবার ই এফ লিখছেন, ডিটা লিখি আগে, 2 ডি ই এফ, তাই তো। দেখো তিনটে জি আছে, একটা জি, দুটো জি, তিনটে জি, এ জি, ও জি, 3G, এই তিনটে যোগ করলে টোটালটা বেরোচ্ছে কত এখানে, 8 9 7, 8 8 17 22, 2 হাতে হলো 2, 4 4 8, 4 12, 122%, 122%। আচ্ছা নিচেই লিখি এটাকে, क्या यार, এটাই কষ্ট কত দাঁড়াচ্ছে আমার 122%। তুমি আমার একটা কথা বলো, 18% ওরা কোনো গেমই খেলে না, তার মানে হয় ক্রিকেট, নয় হকি, নয় ব্যাডমিন্টন, কোনো না কোনো গেম তো খেলবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডিই এফ প্লাস ডিই এফ প্লাস জি, এটা মিলে কত হবে, টোটাল 100% মাইনাস 18, মানে এখানে কত হচ্ছে 82%। এবার এটা গেল 1 নাম্বার ইকুয়েশন, এটা গেল 2 নাম্বার ইকুয়েশন। তুমি জাস্ট আমাকে একটু কথা বলবে এইটুকু, সেটা কি, সেটা হলো তুমি যদি এটাকে এক নাম কই গেল কই গেল কই গেল, কালার ইউজ করো, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন ধরো, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন ধরো, তুমি যদি 1 - 2 ইকুয়েশন করো, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ বলো, 1 - 2 ইকুয়েশন যদি তুমি করতে পারো, সেক্ষেত্রে তুমি 1 - 2 ইকুয়েশন করলে সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ, সেক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এ বি সি, এ বি সি এই দুটো কাট, তাই না, এই তিনটে কাট, দুটো ডিএফ থেকে একটা ডিএফ যদি বাদ দাও তাহলে অনলি পড়ে থাকবে ডি প্লাস ই প্লাস এফ। অঙ্কটা সবার জন্য নয়, আগেই বলে দিলাম, সিজিএল মেন্স লেভেলের অঙ্ক। আচ্ছা তিনটে জি থেকে যদি দুটো জি বাদ দাও কটা পাবে, দুটো জি, এটা থেকে এটা বাদ দিলে কত পাচ্ছ 40%। তুমি এখানে কিসের ভ্যালু জানো, কিসের ভ্যালু জানো না, তুমি ই এর ভ্যালু বাদে সবের ভ্যালু জানো, ডি এর ভ্যালু 1, এফ এর ভ্যালু 22, জি এর ভ্যালু 5, ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু 1 প্লাস, কালার চেঞ্জ করে, রং বেরঙের হলে রঙিন লাগে দেখতে, ডি এর ভ্যালু 1% প্লাস ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত দেখো এখানে জানো না তুমি, এফ এর ভ্যালু কত 22%, 2 ইন্টু জি এর ভ্যালু কত দেখো 5%, কোশ্চেনে বলে দিয়েছে এটা, ইকুয়ালস টু 40%। তাহলে দেখো এটা 11 মনে হচ্ছে না, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখো 1 প্লাস 22 23, আর এখানে 10 33, 33 যদি 40 থেকে ওদিকে গিয়ে বিয়োগ হয় কত দাঁড়াচ্ছে, ই এর ভ্যালু 7%, তাহলে ই এর ভ্যালু কত হয়ে গেল, ই এর ভ্যালু হয়ে গেল শুধু ই হচ্ছে 7%। তোমাকে কোশ্চেনে চেয়েছে কি এবার, 6 people already এত প্লে ক্রিকেট এন্ড ব্যাডমিন্টন বোথ, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু প্লে ওনলি ব্যাডমিন্টন, ওনলি ব্যাডমিন্টন, টোটাল ব্যাডমিন্টন খেলে কত 48। এবার আমি পেশেন্স লুজ করে ফেলছি, এতক্ষণ ধরে অঙ্ক বোঝাচ্ছি আর হিজিমিজি হয়ে যদি জড়া পাকিয়ে যায় তাহলে মুশকিল।
এবার দেখো এখানে আরেকটা কালার ইন্ট্রোডিউস করি, আচ্ছা ব্ল্যাক তো ইউজ করি না, ব্ল্যাক ইউজ করি। দেখো, এটা কি হবে, 48% টোটাল ব্যাডমিন্টন খেলে মাইনাস এই গোটা গোলটা আছে, এই গোটা গোল থেকে যদি তুমি এইটা আর এইটা বাদ দিতে পারো তাহলে তোমার এই শুধু অনলি ব্যাডমিন্টন বেরিয়ে যাবে, সেটাই করছি এখন, ঠিক আছে। 48 মাইনাস 22 মাইনাস এটা 5 মাইনাস এটা 7, এই তো, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 14%, তাই তো। বা এটা বাদ দিলে 22 27 34, 48 থেকে 34 বাদ দিলে 14%। তাহলে 14% এমন আছে যারা শুধুমাত্র ব্যাডমিন্টন খেলে। এই শুধু ব্যাডমিন্টনের চক্করে দেখো আমাকে কত কিছু করতে হলো, বাট অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং, ক্যালকুলেশন আছে, বুঝতে হবে, বোঝার আছে। কি বলেছে দেখো, আচ্ছা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত, টোটাল নাম্বার অফ মানুষ কত যারা সোসাইটি থাকে, 500। তো 500 এর মধ্যে থেকে শুধু 14% তারা খেলে ব্যাডমিন্টন, শুধু ব্যাডমিন্টন। 5 14 70, 70 এমন ক্যান্ডিডেট আছে যারা শুধু ব্যাডমিন্টন খেলে। ব্যাস, এই লেকচার এখানেই শেষ। আমি জানি অনেকটা টাইম তোমাদের নিলাম, কিন্তু তোমাদের যা শেখালাম সেটা তোমরা কল্পনা করতে পারবে না কি লেভেলের পড়া ছিল এটা। যাই হোক, দেখো আমার ফেসবুক পেজ চাইলে জয়েন করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। টেলিগ্রামে চ্যানেল রয়েছে, এটা মাস্ট জয়েন করো। এখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর এক্সাম নোটিফিকেশন, এক্সামের রেজাল্ট, আমার ক্লাসের ইনফরমেশন সব আমি এখানে দিয়ে থাকি। ইউটিউব চ্যানেল তোমরা এখানে দেখতে পারো যেখানে লেকচার আমি আপলোড করে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে তোমরা মেল করতে পারো। এই করে আমাদের এখানে পার্ট নাম্বার 13টা আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা একটা মিসলেনিয়াস পার্ট করবো যেখানে আমি ইনকাম ট্যাক্স এবং ফলের ফ্রুট বেসিসে কিছু অঙ্ক হয়, ফলের পাল্প দিয়ে কিছু অঙ্ক আসে, সেই জাতীয় অঙ্কগুলো আমি করানোর চেষ্টা করবো। টিল দেন পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।